আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি সকল স্তরের ছাত্রছাত্রীদের, বিশেষ করে যারা মেডিকেল সায়েন্সে আমরা পড়াশোনা করি তাদের জন্য ফার্মাকোলজি বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা ফার্মাকোলজির কথা বলছি, এই ফার্মাকোলজি আসলে বিষয়টা কি? ফার্মাকোলজি বিষয়টা পড়লে আমাদের লাভ কি? অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সের যে লেভেলেই আমরা পড়ি না কেন, আমরা প্রত্যেকটা মানুষ আসলে ড্রাগের সাথে পরিচিত। তাহলে আমরা যদি ফার্মাকোলজিটা ভালো না জানি, একটা ড্রাগ আমার শরীরে কিভাবে কাজ করবে, ড্রাগের প্রতি আমার দেহের কী অ্যাটিটিউড হবে এবং আমার ড্রাগের দেহের প্রতি কী অ্যাটিটিউড হবে, এই জিনিসগুলো যদি আমরা না জানি এবং না জেনে আমাদের যে থেরাপি দেয়া বা প্র্যাকটিস করা সেটা যদি আমরা শুরু করি, তাহলে কিন্তু আমাদের কখনোই কী হবে না, এই ড্রাগ সম্বন্ধে আমাদের পর্যাপ্ত যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু পরিপূর্ণ হবে না এবং আমরা কখনোই কী করতে পারবো না, খুব ভালোভাবে আমরা কখনোই কোনো থেরাপিতে সফল হতে পারবো না। কারণ একজন ফিজিশিয়ান যখন মূলত থেরাপি দেয় বা কোনো ধরনের ড্রাগ লেখে, সে সবসময় একটা জিনিস নিয়ে চিন্তা করে, সেটা হচ্ছে এই ড্রাগটার ডোজটা কীরকম হবে, পেশেন্টটার এইজ কত, পেশেন্টটাকে কতটুকু ডোজ দিতে হবে, তার সাইড ইফেক্টটা কীরকম হবে, কোন পরিস্থিতিতে আমি ওষুধটা দিব, কোন পরিস্থিতিতে আমি ওষুধটা বন্ধ করব, আমার কোন কোন ফ্যাক্টরকে মাথায় রেখে এই ড্রাগটা প্রেসক্রাইব করতে হবে, প্রত্যেকটা জিনিস আমার মাথায় যদি না থাকে, তাহলে আমি কখনোই একজন ভালো প্র্যাকটিশনার হতে পারবো না। সো যার কারণে আমার ফার্মাকোলজিটা খুব ভালোভাবে জানা উচিত। কাদের জানা উচিত? আমি বলবো যারা নার্সিং প্র্যাকটিস করে তাদের জানা উচিত, যারা ম্যাথসে পড়াশোনা করে তাদের জানা উচিত, যারা ফিজিওথেরাপিতে পড়াশোনা করতেছে তাদের জানা উচিত, যারা রুরাল প্র্যাকটিশনার তাদের জানা উচিত, একজন এমবিবিএস ডক্টরের জানা উচিত। আমরা যদি ফার্মাকোলজিতে ভালো জ্ঞান না রাখতে পারি, তাহলে আমি কখনোই আমার পেশায় সফলকাম হতে পারবো না। তো সবাইকে সাফল্যের ভুবনে, সম্ভাবনার ভুবনে স্বাগত জানাচ্ছি। আমি অপুচন্দ্র সাহা। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ফার্মাকোলজি বিষয়টি নিয়ে। সবার আগেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই ফার্মাকোলজি বিষয়টা কোথা থেকে আসলো, কেনই বা আমরা ফার্মাকোলজি পড়ব। ফার্মাকোলজি বিষয়টা দুইটা শব্দ থেকে এসেছে, একটাকে বলা হয় ফার্মাকন আর একটাকে বলা হয় লোগোস। এখন মনে প্রশ্ন আসতে পারে, ফার্মাকন এই শব্দটার অর্থটা কি আর লোগোস শব্দের অর্থটা কি? ফার্মাকন শব্দটার অর্থ হচ্ছে ড্রাগ এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে টু স্টাডি। তাহলে আমরা যদি শর্টলি বলি, ফার্মাকোলজি হচ্ছে টু স্টাডি অ্যাবাউট ড্রাগস। আমরা যদি ড্রাগ নিয়ে পড়াশোনা করি, সেটাই ফার্মাকোলজি। এখন যে কেউ আমাকে প্রশ্ন করবে, এটা তো একটা সাবজেক্টের ইন ডিটেল সংজ্ঞা হতে পারে না। আমরা যদি ইন ডিটেল সংজ্ঞায় যেতে চাই, তাহলে আমাদের সবার প্রথমে যে জিনিসটার উপর দৃষ্টি দিতে হবে সেটা হচ্ছে ফার্মাকোলজি ইজ এ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। Not only a branch, it is a very important branch of medical science that deals with all types of chemical substance. And this chemical substance has a nature to undergo into the chemical process in the biological system. অর্থাৎ বায়োলজিক্যাল সিস্টেমে এই কেমিক্যাল সাবস্টেন্স যদি আমরা অ্যাপ্লাই করি, এটা বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাবে এবং এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো আমার দেহের বিভিন্ন ধরনের অল্টারেশনস করবে। অল্টারেশন মানে পরিবর্তন করবে। এটা মডিফিকেশন হতে পারে, কোনো ধরনের ইনহিবিশন হতে পারে, কোনো ধরনের অ্যাক্টিভেশন হতে পারে। তাহলে এই টোটাল প্রসেসটাকে, টোটাল এই ব্রাঞ্চটাকে আমরা বলবো হচ্ছে ফার্মাকোলজি। সো ফার্মাকোলজি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ medical science that deals with chemical substance that interacts with all types of living substance and alters the physiological systems. এছাড়াও আমরা যদি আরেকটা সংজ্ঞা দিতে চাই ফার্মাকোলজির, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ফার্মাকোলজি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ medical science, is a very important branch of pharmacy that deals with absorption, distribution, metabolism, excretion, dosage form, কেমিক্যাল নেচার, এই সমস্ত আসপেক্ট একটা ড্রাগের, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ফার্মাকোলজি। এখন মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি যে ড্রাগ বলতেছেন, ড্রাগই তো চিনি না, ড্রাগ কাকে বলে? এটা কি হেরোইন, অপিয়াম, প্যাথিডিন, এগুলোকে তো আমরা বলি ড্রাগ ইউজার, এগুলা কি ড্রাগ? না, অ্যাকচুয়ালি ড্রাগের WHO একটা সংজ্ঞা দিয়েছে, আমরা এই সংজ্ঞাটার দিকে যাব। কিন্তু তার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ড্রাগ শব্দটা একটা ফ্রেঞ্চ শব্দ থেকে এসেছে। এই ফ্রেঞ্চ বা ফরাসি শব্দটা হচ্ছে ড্রগ, DROGUE, ড্রগ। এই ড্রগ শব্দের মানে হচ্ছে ড্রাই হার্ব। আমরা কিন্তু অনাদিকাল আগে থেকে আমাদের দাদা, আমার নানি, আমার চাচারা কি করতো, আমি যদি অসুস্থ হতাম, আমার যদি কোথাও কেটে যেত, তাহলে কি করতো, দূর্বা এনে ওটাকে বেটে আমার ওই স্কিনের মধ্যে লাগাই দিত। কিন্তু তখনও ড্রাগ আবিষ্কৃত হয় নাই, যার কারণে আমরা দুব্বাকে কোনো রকম ধৌত করে শুধুমাত্র স্কিনের উপর পেস্টটা লাগিয়ে দিয়েছি।
যার ফলে আমাদের ওই অবস্থা থেকেই ড্রাগের যে ইভলিউশন বা উত্থান বা পুনরুত্থান আমরা যেটাই বলি না কেন, এটা কিন্তু মূলত ওখান থেকে এসেছে। এই অনাদিকাল ধরে প্র্যাকটিস করে আসা এই প্র্যাকটিসটাই একটা সুন্দর ফর্মে চলে এসেছে, যেটা আগে ছিল দুর্বা, সেটাকেই এখন ফর্মুলেশন করে আমরা পেশেন্টের কাছে পৌঁছে দিচ্ছি মেডিসিন হিসেবে। তাহলে ড্রাগ শব্দটা কি? ড্রাগ শব্দটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স। ড্রাগ ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স আদার দেন ফুড। এবং মনে রাখতে হবে যে ড্রাগ হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, এটা ফুড থেকে ভিন্ন, ফুড না। নো ফুড ইজ এ ড্রাগ। সো এটা মনে রাখতে হবে, ড্রাগ ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স আদার দেন ফুড which when administered in our biological system changes our physiological system and alters our pathological condition. খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলেছি, এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ড্রাগের যে সংজ্ঞাটা WHO দিয়েছে সেটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে যখন আমরা কোনো কেমিক্যাল সাবস্টেন্স অ্যাপ্লাই করি তখন এইটা কি করবে, আমার ফিজিওলজিক্যাল সিস্টেম, আমার নর্মাল একটা ফিজিওলজি আছে, যেমন আমার ভয় পেলে বুক ধরপড় করে, আমার নর্মাল ফিজিওলজি হচ্ছে আমার যদি একটু টক দেখি বা কেউ যদি একটু টকের কথা বলে আমার জিহ্বায় পানি চলে আসে, ইট ইজ এ নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। যদি আমরা ড্রাগ নেই তাহলে এই ফিজিওলজিক্যাল কন্ডিশনটা কোনো না কোনোভাবে চেঞ্জ হবে, এটা মডিফিকেশন হবে। এবং আমার যদি কোনো প্যাথোলজি থাকে, নর্মাল যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে দেহে, ওই প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো মডিফিকেশন হবে, অল্টারেশন হবে, আমি ভালো হব, না হলে ওই অবস্থা থেকে আরও খারাপ হবো। ডেফিনেটলি আমি যদি কোনো ড্রাগ শরীরে নেই, আমার ওই ড্রাগটা শরীরের কোনো না কোনো চেঞ্জ করবে। প্রশ্ন আসতে পারে, স্যার ড্রাগ কেন নেই? খুব সুন্দর প্রশ্ন যে ড্রাগ আমরা কেন নেই। 4টা কারণে আমরা ড্রাগ মূলত নেই। ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা ডায়াগনোসিস করার জন্য ড্রাগ নেই। সো ড্রাগ ইজ ইউজড ফর দ্য ডায়াগনোসিস পারপাস। প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কি কখনো এরকম কোনো ডায়াগনোসিস দেখেছেন যেখানে ড্রাগ ইউজ হয়েছে? খুব সুন্দর উদাহরণ আসতে পারে বেরিয়াম সল্ট। আপনারা সবাই শুনেছেন, যারা টেকনোলজিস্ট লাইনে আছেন, টেকনোলজিতে পড়াশোনা করেছেন, তারা বেরিয়াম সল্ট চিনেন, বা জীবনে কখনো শুনেন নাই এরকম লোক কম আছেন। যদি না শুনে থাকেন তাহলে আমরা গুগলে একটু সার্চ দিয়ে দেখতে পারি বেরিয়াম সল্টটা কি। বেরিয়াম সল্ট হচ্ছে মূলত ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা এক ধরনের কেমিক্যালস। এখন বলতে পারেন স্যার এটা কী কাজে ইউজ হয়? বেরিয়াম সল্টটা যে কাজে ইউজ হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় এক্সরে করি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক বা আমাদের যে পৌষ্টিকতন্ত্র, এই যে খাদ্য নালী, খাদ্য সংবহন তন্ত্র, এই তন্ত্রে যদি কোনো ধরনের লিজন হয়, লিজন শব্দটা কি বলেছি? LEISON, লিজন। এই ধরনের কোনো ধরনের লিজন যদি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে হয় তাহলে আমরা এক্সরে করার চেষ্টা করি, এবং এই বেরিয়াম সল্টটা মূলত এক্সরের কন্ট্রাস্টিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। এবং মনে রাখতে হবে বেরিয়াম সল্ট এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, এইটা আমরা রোগকে ডায়াগনোসিস করার জন্য ব্যবহার করছি। সো দ্য ফার্স্ট ওয়ান, যেটা আমরা ওষুধের 1 নম্বর কার্যকারিতার কথা বলতেছি বা কাজের কথা বলতেছি, ফাংশনের কথা বলতেছি, পারপাসের কথা বলতেছি, সেটা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে ডায়াগনোসিস পারপাসে ইউজ করি। নাম্বার 2, আমরা মূলত ট্রিটমেন্ট পারপাসে ড্রাগ ইউজ করি। ট্রিটমেন্ট পারপাসে কী ধরনের ড্রাগ ইউজ করি? এমন কোনো মানুষ পাওয়া যাবে না বা খুব কম মানুষই আছেন যারা ব্যথা হলে ব্যথার ওষুধ খান না, বা কোনো ধরনের মাইক্রো অর্গানিজম দিয়ে আক্রান্ত হয়ে বা জীবাণু দিয়ে আক্রান্ত হয়ে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন নাই। তাহলে অ্যান্টিবায়োটিক যদি গ্রহণ করে থাকেন, আপনি কেন গ্রহণ করেছেন? একটাই উদ্দেশ্য ছিল, আপনি ট্রিটমেন্ট করেছেন। নাম্বার 3, আপনি কন্ট্রোল পারপাসে ড্রাগ ইউজ করেন। কি ধরনের কন্ট্রোল? আপনার ডিজিজকে কন্ট্রোল। কিছু কিছু রোগ আছে এ বাদন যাবে না ছিঁড়ে, অর্থাৎ ওই রোগ আপনাকে কখনো ছেড়ে যাবে না। তো আমরা মাঝে মাঝে মজা করে বলি, যে অসুখ ওষুধে ছাড়ে না, যে অসুখ ওষুধে ছাড়ে না, সেই অসুখে ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই, কিন্তু তারপর আমাদের ইউজ করতে হয়। এরকম অনেক ধরনের অসুখ আছে যেগুলো মূলত অনাদিকাল পর্যন্ত, আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত ট্রিটমেন্ট করে যেতে হবে। ফর এক্সাম্পল, আমরা ডায়াবেটিসের কথা জানি, আমরা হাইপার টেনশনের কথা জানি, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা জানি। যদি আপনার কখনো ডায়াবেটিস হয়, আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার জীবনের শেষ হওয়ার ঠিক আগের দিন পর্যন্ত বা ওই দিন পর্যন্ত আপনার ওষুধ খেয়ে যেতে হবে। কেন খাচ্ছেন? এটা আপনি ভালো হওয়ার জন্য খাচ্ছেন না, আপনি হচ্ছে ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য খাচ্ছেন, যাতে আপনি একটু ভালোভাবে থাকতে পারেন। আপনি এটা আশা করা ঠিক না যে আপনি যদি ইনসুলিন প্রতিদিন গ্রহণ করেন আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। ইম্পসিবল, কখনো আপনার ডায়াবেটিস ভালো হবে না। আপনার কি হবে? আপনার গ্লুকোজটা নিয়ন্ত্রণে আসবে। সো ড্রাগের 3 নাম্বার ইউজ আমরা বললাম হচ্ছে কন্ট্রোলিং পারপাস। নাম্বার 4, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যেটা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এখন আমাদের করোনার সিজন, সবাই আমরা তীর্থের কাকের মতো বসে রয়েছি, কখন আসবে ভ্যাকসিন, কখন নিব ভ্যাকসিন। কেন? কারণ আমি যদি ভ্যাকসিন নেই তাহলে আমি বাজার করতে যেতে পারবো, আমি আমার কর্মস্থলে যেতে পারবো নির্বিঘ্নে। কারণ ভ্যাকসিন মূলত দেওয়া হয় হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধের যে ক্ষমতা, যে ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেমকে একটু
কি করে দেওয়ার জন্য? জানায় দেওয়ার জন্য, দেখো তোমার শরীরে কিন্তু যে কোনো সময় এই ধরনের জীবাণু প্রবেশ করে ফেলতে পারে, যদি প্রবেশ করে ফেলে তাহলে কিন্তু তোমার এই ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে ভ্যাকসিনটা মূলত দেওয়া হয় প্রিভেন্টিভ পারপাসে। কি দেখলাম আমরা? একটা ড্রাগ মূলত 4টা কারণে আমরা ইউজ করি। একটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাস। নাম্বার 2 হচ্ছে আমরা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করি। নাম্বার 3 হচ্ছে কন্ট্রোলিং পারপাসে ইউজ করি। এবং নাম্বার 4 হচ্ছে আমরা মূলত একটা ড্রাগ দিয়ে একটা ডিজিজকে প্রিভেন্ট করি। তাহলে আমরা এই কয়েকটা জিনিস খুব গুরুত্বের সাথে জানলাম। মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো ড্রাগ নিয়ে কথা বলতেছেন, তাহলে মেডিসিন কথাটা আপনি একবার উচ্চারণ করেছেন, মেডিসিন আর ড্রাগের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রাগ অ্যান্ড মেডিসিন? খুব চমৎকার প্রশ্ন। যে কেউই প্রশ্নটা করবে যে ড্রাগ কাকে বলে আর মেডিসিন কাকে বলে। আমাকে দোকানদার একটা প্যারাসিটামল ট্যাবলেট দিল, আর আমি এটাকে কি ড্রাগ বলবো না মেডিসিন বলবো? খুব সুন্দর প্রশ্ন। আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি যখন কোনো ফার্মেসিতে যান এবং কোনো প্যারাসিটামল ওষুধ চান বা নাপা চান, এইস চান, বা ফর এক্সাম্পল কোনো ধরনের অন্য কোনো জেরিন চান, তখন ডাক্তার আপনাকে একটা প্রিপারেশন দেয়। ওই প্রিপারেশনটাকে বলা হয় হচ্ছে মেডিসিন, কারণ ওইটা শুধুমাত্র ড্রাগ কন্টেইন করে না। অর্থাৎ আপনাকে যে স্ট্রিপটা দেওয়া হলো ওইটার মধ্যে যে কেমিক্যাল সাবস্টেন্সটা আছে ওটার মধ্যে শুধুমাত্র অ্যাক্টিভ সাবস্টেন্স হিসাবে ড্রাগ নেই, আরও কিছু আছে। ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদের বোঝার সুবিধার জন্য। আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে ওষুধ খাওয়াই জ্বর হলে, অনেক বাচ্চা আছে মুখে ওষুধ দিলে বমি করে ফেলে। আমরা কি করি? ডাক্তারকে বলি, ডাক্তার সাহেব কোনোভাবেই ওষুধ খাওয়ানো যাচ্ছে না আমার বাচ্চাকে, এখন ওষুধ না খেলে আপনার বাচ্চা ভালো হবে কিভাবে? ডাক্তার তখন চিন্তা করে যে বাজারে পাওয়া যায় এরকম কোন ফর্মুলেশন বা কোন ধরনের মেডিসিন আছে যেগুলো খেলে পেশেন্টের কোনো ধরনের কি হবে না, কোনো ধরনের অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হবে না, কোনো ধরনের বিব্রতকর অবস্থায় পড়বে না, কোনো ধরনের বমি বমি ভাব লাগবে না, কোনো ধরনের তেতু স্বাদ লাগবে না। তো যখন ডক্টর এই জিনিসটা চিন্তা করে তখন তার মাথায় কয়েকটা জিনিস আসে, যে কোন ওষুধটার মধ্যে মিষ্টি জাতীয় জিনিস দেয়া আছে, কোন ওষুধটার মধ্যে সুগন্ধি দেয়া আছে যেটা খেলে কোনো বাচ্চা কি করবে না, ওটা নিয়ে কোনো ধরনের আপত্তি করবে না, খেয়ে ফেলবে, মজা পাবে খেয়ে। একটা সময় বাচ্চারা সিবিট খেতে চাইতো না, কি করা হলো? সিবিটকে পুতুলের শেপে বাজারে নিয়ে আসা হলো। ভাস্কো নামে একটা ওষুধ আছে, আপনারা জানেন, সেটা পুতুলের শেপে পাওয়া যায়। বাচ্চারা খুব ইন্টারেস্ট ফিল করলো, ও আই হ্যাভ গট মাই ক্যান্ডি, আমি এটা খেতে পারবো, আমি ক্যান্ডি পেয়েছি, ক্যান্ডি খাবো। তারা কখনো ভাবতেই পারে না যে এটা একটা মেডিসিন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে উদাহরণটা দিলাম, তাহলে ড্রাগ আর মেডিসিনের পার্থক্যটা কি? ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ সাবস্টেন্স, শুধু অ্যাক্টিভ সাবস্টেন্স। তার মানে শুধু নাপার মধ্যে প্যারাসিটামল 500 মিলিগ্রাম যেটা আছে ওইটা হচ্ছে আপনার ড্রাগ। তাহলে এটা ছাড়াও কি আরও কিছু থাকে? ইয়েস, আর অনেক কিছু থাকে একটা ড্রাগের মধ্যে। কি কি থাকে? একটা বাইন্ডার থাকে। আপনি কখন একটা পাউডার ফর্মে আপনার হাতের মধ্যে নিয়ে একটা ড্রাগ খেতে পারবেন না, ওই ড্রাগটাকে কি করতে হবে? বাইন্ডার দিয়ে বাউন্ড করতে হবে। কি থাকে? ডিসইন্টিগ্রেটিং এজেন্ট থাকে। স্যার এইটা আবার কি বললেন ডিসইন্টিগ্রেটিং এজেন্ট? আপনাকে নর্মাল প্যারাসিটামল 500 মিলিগ্রাম দিলে আপনার ওই প্যারাসিটামল 500 মিলিগ্রাম খেলে যেমনি খাইবেন অমনি বের হয়ে যাবে, ওই ওষুধ কোনোভাবেই কাজ করবে না আপনার দেহে যায়। তার কি করতে হবে? আমি যে প্যারাসিটামল ট্যাবলেটটা বানাচ্ছি সেটার মধ্যে একটা ডিসইন্টিগ্রেটিং এজেন্ট দিয়ে দিতে হবে। এটা আবার কি? আমরা ময়দা ব্যবহার করি, আমাদের মা বোনেরা ময়দা ইউজ করে। ময়দা কি কাজ করে? ময়দা মূলত একটা জিনিসকে ফুলায়। আমরা যখন ময়দা জাতীয় কোনো জিনিস এই অ্যাক্টিভ সাবস্টেন্সের সাথে অ্যাড করি, ও যখন আমার স্টমাকে চলে যায়, ও কি করে? ওয়াটারকে অ্যাবজর্ব করে নেয়। ওয়াটারকে অ্যাবজর্ব করে নেওয়ার ফলে কি হয়? ওই ময়দাটা ভিতরে ফুলে যায়, যার ফলে ওই প্রত্যেকটা বন্ধন আলাদা হয়ে যায়। আমরা যে বললাম এ বাঁধন যাবে না ছিঁড়ে, যদি এ বাঁধন ছিঁড়ে নাই যায় তাহলে ওষুধ কাজ করবে না, যেমনি খাবেন অমনি বের হয়ে যাবে। সো আমাদের কি করতে হবে? অবশ্যই একটা ডিসইন্টিগ্রেটিং এজেন্ট ওষুধের সাথে অ্যাড করে দিতে হবে, যার ফলে ওষুধটা যখন পানির সংস্পর্শে আসবে পানিটাকে নিজের আপন করে টেনে নিবে, এবং টেনে নেওয়ার ফলে ওটার মধ্যে যে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট বা ওই যে ময়দা জাতীয় সাবস্টেন্স যেটা বললাম, হ্যাঁ, এটাকে আমরা স্টার্চ বলি, আমরা আদর করে এটাকে স্টার্চ নামে ডাকি, ময়দা বলা যায় না। চিকিৎসা বিজ্ঞানে ময়দা বলে কোনো কিছু নাই, আমরা স্টার্চ বলি। স্টার্চ যখন আমরা ওষুধের মধ্যে দিয়ে দেই তখন কি করে? স্টার্চটা পানি, আমার স্টমাকে অনেক পানি আছে। এছাড়াও আমরা যখন ওষুধ খাই ডাক্তার বলে প্রচুর পরিমাণে পানি খাবেন। কেন? কারণ হচ্ছে পানি যদি আপনি না খান তাহলে ওই ওষুধটা পানির সংস্পর্শে যাবে না এবং সে পানিকে অ্যাবজর্ব করে নেবে না, যার ফলে কি হবে? আপনার ওষুধটা ব্রেকডাউন হবে না। তো ব্রেকডাউন না হলে আপনার ওষুধ কাজ করবে? কখনোই না। আপনি যদি ভেবে থাকেন এত বড় একটা ওষুধ দিচ্ছেন আর ওষুধটা আপনার রক্তে চলে যাচ্ছে, এটা কিন্তু কখনোই চিন্তা করা ঠিক হবে না। কি হয় আসলে? আমি যে ওষুধটা খাচ্ছি, ওষুধটা খাওয়ার সাথে সাথেই ওষুধটা স্টমাকে চলে যায়। স্টমাকে চলে যেয়ে এটা কি করে? স্টমাকের সলিউশনের সন্নিকটে আসে। তাহলে প্রথম আমি ড্রাগ খাচ্ছি,
ড্রাগটা কোথায় চলে গেল? স্টমাকে। স্টমাকে চলে যাওয়ার পর কি হলো? আমার স্টমাকে প্রচুর পরিমাণে কি আছে? স্টমাকে যেতে পারে, ইন্টেস্টাইন, অনেক ড্রাগ আছে ইন্টেস্টাইনে যায়, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই সমস্ত জায়গায় যায়। তো স্টমাকে যাওয়ার পরে ওখানে তো প্রচুর পানি আছে। তো পানিগুলো যখন ওই ড্রাগ অ্যাবজর্ব করবে, ওষুধটা ফুলে যাবে, একটা সময় ওষুধটা ভেঙে যাবে। ভেঙে যাওয়াটাকে বলা হয় ডিসইন্টিগ্রেশন। এই যে ওষুধটা আপনি একটা নাপা নিয়ে টেস্ট করতে পারেন। আজকেই আপনি বাজারে যান, একটা নাপা ট্যাবলেট কিনেন, এক গ্লাস পানি নেন, নাপাটা দিয়ে দেন, একটা সময় আপনি দেখবেন ওই নাপাটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পরে ফুলে যাচ্ছে এবং ব্রেকডাউন হয়ে যাচ্ছে। ওই যে ব্রেকডাউন হয়ে গেল, এটাকে বলা হয় ডিসইন্টিগ্রেশন। আর এর পরের স্টেপটা হচ্ছে ডিসলিউশন। হোয়াট ডু মিন বাই ডিসলিউশন? ডিসলিউশন কাকে বলে? ড্রাগস ইন সলিউশন। ডিসলিউশন শব্দের মানে হচ্ছে ড্রাগস ইন সলিউশন। একটা ড্রাগ যখন সলিউশনে চলে যায়, অর্থাৎ আপনি যখন ড্রাগকে আর আলাদা করতে পারেন না, পানির সাথে ড্রাগ মিলে মিশে একাকার হয়ে যায়, ওই অবস্থাটাকে বলা হয় ড্রাগস ইন সলিউশন। ওইটাকে আমরা ফার্মাসিউটিক্যালস ল্যাঙ্গুয়েজে বলি ডিসলিউশন। একটা ওষুধ কোনোদিন ডিসলিউট না হলে এটা রক্তে যেতে পারে না। তাহলে আপনার ডিসলিউশন হলো, এরপরের কাজটা কি? অবশ্যই ওষুধটাকে অ্যাবজর্ব হইতে হবে। কোথায় অ্যাবজর্ব হবে? স্যার এটা আবার কি বললেন? অ্যাবজর্পশন কাকে বলে? অ্যাবজর্পশনটা হচ্ছে একটা প্রসেস। অ্যাবজর্পশন, যত সন আছে দুনিয়ায়, আমরা যত সন দেখবো, অল সনস আর প্রসেস। তার মানে অ্যাবজর্পশন ইটসেলফ এ প্রসেস। এটার কাজটা কি? ইট ইজ এ প্রসেস বাই হুইচ এনি ড্রাগ এন্টার্স ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন। একটা ড্রাগ যখন সিস্টেমিক সার্কুলেশনে যায়, স্যার সিস্টেমিক সার্কুলেশন বুঝি না। তার মানে আপনি স্টোমাকে যে ড্রাগটা দিয়েছেন এটা রক্তে যাবে, আর রক্ত না গেলে তো ওষুধ কোনোভাবে কাজ করতে পারবে না। ফর এক্সাম্পল, আপনার পায়ের ঠিক নিচাংশে ব্যথা, আপনি ওষুধ তো খাচ্ছেন, পেটে নিচে যাবে কিভাবে? আপনার অবশ্যই ব্লাডের সহযোগিতা নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত, আনটিল অর আনলেস এ ড্রাগ enters into the systemic circulation, it will never give you the desired pharmacological effect. একটা ড্রাগ যদি স্টমাক থেকে কোনোভাবেই রক্তে না পৌঁছায়, তাহলে আপনার প্রত্যাশিত যে কারণে আপনি ওষুধটা গ্রহণ করেছেন, সেই কারণ কিন্তু কখনো সফল হবে না। তাহলে যে জায়গায় আপনি ড্রাগটা দিচ্ছেন, ওই জায়গা থেকে যখন ওই ড্রাগটা রক্তে চলে গেল, ওই প্রসেসটাকে বলা হয় অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন ইজ এ প্রসেস বাই হুইচ এ ড্রাগ এন্টার্স ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন। তাহলে ড্রাগ তো কোথায় গেল? আমার ড্রাগ রক্তে পৌঁছে গেছে। এখন কি করবে? এখন কি? ড্রাগটা টিস্যুতে মুভ করবে। টিস্যুতে মুভ করলে আমার যেই জায়গায় এই ড্রাগটা অ্যাকশন দেওয়া প্রয়োজন, ফার্মাসিস্ট যেভাবে ড্রাগটাকে ডিজাইন করেছেন, ওই জায়গায় যেই ও অ্যাকশন দিবে।